এই বিশ্লেষণটা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। এর একটাই লক্ষ্য, ডেটার মাধ্যমে একটা বিধানসভা কেন্দ্রের আসল পরিস্থিতি, তার রাজনৈতিক অর্থনীতিটাকে বোঝা। আমরা হলদিয়ার গভীরে যাব, এখানকার মানুষের সমস্যাগুলো বুঝব, আর তার থেকে সমাধানের একটা রাস্তা খোঁজার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আমাদের এই আলোচনাটা এগোবে মোট ৬টা ধাপে। প্রথমে আমরা হলদিয়ার মাটির কথা বলবো, মানে এখানকার পরিস্থিতিটা ঠিক কীরকম। তারপর দেখব নির্বাচনী জনাদেশ কি বলছে। এরপরে আমরা গভীরে গিয়ে দেখব অসন্তোষের কারণগুলো কি। তারপর আসবে সমাধানের একটা রূপরেখা, মানে একটা ব্লুপ্রিন্ট। আর শেষে আমরা দেখব নীতিগুলোকে কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, আর নেতাদের সামনে বিকল্পগুলোই বাকি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া এমন একটা জায়গা যেখানে একদিকে রয়েছে অসম্ভব সম্ভাবনা, কিন্তু অন্যদিকে সেই সম্ভাবনাকে আটকে রেখেছে এক ধরনের স্থিবিরতা। আমাদের বিশ্লেষণটা শুরু হচ্ছে ঠিক এইখান থেকে। দেখুন, ভৌগোলিকভাবে হলদিয়া একটা বন্দর এলাকা, মানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই বন্দরের আলোর নিচেই যে মানুষগুলো বাস করেন, তাদের দৈনন্দিন জীবনটা কিন্তু বেশ কঠিন। আমরা সেই বাস্তবতার গভীরে যাওয়ারই চেষ্টা করব। ভোটারদের অভিযোগের তালিকাটা যখন আমরা দেখি, তখন প্রথমেই চোখে পড়ে রাস্তাঘাটের অবস্থা। বিশেষ করে এই যে ১১৬B জাতীয় সড়ক, এর যা বেহাল দশা, তা যেন এলাকার উন্নয়নের স্থবিরতার একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। শুধু রাস্তাই নয়, ভাবুন তো, পানীয় জলের মতো একটা প্রাথমিক পরিষেবা, সেটাও এখানে ঠিকমতো মেলে না। মানুষ দিনে মাত্র ১ থেকে ২ ঘণ্টা জল পায়। এটা তাদের জীবনযাত্রাকে কতটা কঠিন করে তোলে, সেটা সহজেই অনুমেয়। বন্যা, ভাঙা রাস্তা, বেকারত্ব, জলের কষ্ট, আর তার সাথে দুর্নীতি, এই সব সমস্যাগুলোই এখানকার মানুষের রোজকার জীবনের সঙ্গী। এই অভিযোগগুলো থেকেই এলাকার রাজনৈতিক চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে, যা আসলে একটা প্রশাসনিক ব্যর্থতার দিকেই ইঙ্গিত করে। আচ্ছা, মানুষের মনে যে এত ক্ষোভ, এত অভিযোগ, সেটা ভোটের বাক্সে কিভাবে প্রতিফলিত হচ্ছে? চলুন এবার সংখ্যাগুলো দিয়ে এখানকার রাজনৈতিক পট পরিবর্তনের ধারাটা বোঝার চেষ্টা করি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে যে দল জিতেছিল, তারা পেয়েছিল প্রায় ৪৭% ভোট। এই সংখ্যাটাকেই আমরা বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটা ভিত্তি হিসাবে ধরে নিতে পারি। আর জয়ের ব্যবধানটা ছিল প্রায় ১৫,০০০ ভোটের। এই সংখ্যাটা কিন্তু বেশ বড়, আর এটা থেকেই বোঝা যায় যে এলাকার রাজনৈতিক হাওয়াটা ঠিক কতটা ঘুরে গিয়েছিল। ২০১৬-র ছবিটা দেখুন। সিপিআইএম জিতেছিল ৫০%-র বেশি ভোট পেয়ে, আর মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ বিজেপি ৪৭% ভোট পেয়ে জয়ী হল। এই পরিসংখ্যানটাই দেখিয়ে দেয় যে রাজনৈতিক সমীকরণটা কতটা নাটকীয়ভাবে পাল্টে গেছে। বর্তমান বিধায়কের রাজনৈতিক পথ চলাটা বেশ ইন্টারেস্টিং। বারবার দলবদল, এটা আসলে একটা গভীর সমস্যার দিকেই ইঙ্গিত করে। এটা এমন একটা সিস্টেমের লক্ষণ যেখানে ভোটারদের আস্থা হারিয়ে যায়, আর কাজের থেকে রাজনৈতিক আনুগত্যই বড় হয়ে ওঠে। চলুন এবার ভোটের ফলাফলের বাইরে গিয়ে সেই মূল সমস্যাগুলো নিয়ে কথা বলি, যেগুলো ভোটারদের মনে ক্ষোভ আর রাজনৈতিক অস্থিরতা তৈরি করছে, মানে একদম গোড়ার কথা। দুর্নীতি, নিয়োগ কেলেঙ্কারি, নিরাপত্তাহীনতা, মেরুকরণ আর চাকরির অভাব, এই ৫টা মূল কারণে এখানকার মানুষের অসন্তোষের জন্য দায়ী। এগুলো কিন্তু কোনো একজন ব্যক্তির ব্যর্থতা নয়, বরং একটা সিস্টেমের ব্যর্থতা। দেখুন, গণতন্ত্রের মূল ভিত্তি হল নাগরিকের মর্যাদা আর তথ্যের স্বচ্ছতা। যখন দুর্নীতি আর ভুল তথ্য একটা সিস্টেমকে গ্রাস করে, তখন মানুষের জানার অধিকার এবং সম্মানের সঙ্গে বাঁচার অধিকার দুটোই ধাক্কা খায়। একটা সুস্থ সমাজের জন্য তথ্যের অবাধ প্রবাহ আর স্বচ্ছতা অপরিহার্য। সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম, কিন্তু সমাধানের রাস্তাটা কি? শুধু কিছু প্রতিশ্রুতির তালিকা দিয়ে তো মানুষের আস্থা ফেরানো যায় না। এর জন্য দরকার একটা সামগ্রিক কৌশলগত কাঠামো। আমরা এখানে সেরকমই একটা চতুর্মুখী নীতির প্রস্তাব রাখছি। এই কৌশলের প্রথম স্তম্ভ হল শিভ, মানে আগ্রাসন। এর কাজ হল সিস্টেমের বিষটাকে বের করে আনা, যেমন শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির মতো ঘটনাকে মানুষের সামনে তুলে ধরে প্রশাসনকে জবাবদিহি করতে বাধ্য করা। দ্বিতীয় স্তম্ভ হল বিষ্ণু, যা স্থিতিশীলতার প্রতীক।
এর উদ্দেশ্য হল কেন্দ্রীয় প্রকল্প যেমন সকলের জন্য বাড়ি বা পানীয় জলের মতো মৌলিক পরিষেবাগুলোর নির্ভরযোগ্য যোগান নিশ্চিত করা। এর মাধ্যমে উন্নয়নের একটা স্থিতিশীল বার্তা দেওয়া সম্ভব। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা মানে উদ্ভাবন। এর মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ তৈরি করা, যা মধ্যস্থতাকারীদের দুর্নীতিকে এড়িয়ে যেতে সাহায্য করে। যেমন ধরুন অ্যাপ বা এসএমএস-এর মাধ্যমে পরিষেবা সংক্রান্ত তথ্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর চতুর্থ স্তম্ভ হল দুর্গা মানে সুরক্ষা। এর লক্ষ্য হল আইন শৃঙ্খলা এবং সামাজিক সুরক্ষার উপর জোর দেওয়া, যাতে নিরাপত্তা আর পরিচয় নিয়ে মানুষের মনের গভীর ভয়টা দূর করা যায়। শুধু বড় বড় কথা নয়, এবার আমরা এই কৌশলগত কাঠামোকে একটা বাস্তব আর কার্যকরী পরিকল্পনায় রূপান্তরিত করব। এতে নির্দিষ্ট প্রকল্প, তার খরচ আর তার বদলে মানুষ কি পাবে সেই হিসেবটা পরিষ্কার করে দেওয়া আছে। হলদিয়ার অর্থনীতিকে আবার চাঙ্গা করতে হলে এই 3টে পরিকাঠামো প্রকল্পকে মূল ভিত্তি হিসেবে ভাবা হয়েছে। বন্দর, রাস্তা আর নতুন শিল্প, এই 3টেই এলাকার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন। প্রতিটা প্রকল্পের জন্য কত টাকা খরচ হবে, কত দিনে কাজটা হবে, আর সবচেয়ে বড় কথা, এর থেকে কতগুলো নতুন চাকরি তৈরি হবে বা মানুষের জীবনযাত্রায় কি পরিবর্তন আসবে, সব কিছুর একটা স্পষ্ট হিসেব এখানে দেওয়া আছে। এটা শুধু প্রতিশ্রুতি নয়, এটা একটা কার্যকরী ব্যবসায়িক মডেল। যখন আমরা ডেটা ভিত্তিক শাসনের কথা বলি, তখন নাগরিকের তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা সবচেয়ে জরুরি। ভারতের আইন অনুযায়ী মানুষের সম্মতি ছাড়া তাদের তথ্য ব্যবহার করা যায় না, কারণ ডেটা ব্যবহার করার মানে হল মানুষের বিশ্বাসকে সম্মান করা। স্বচ্ছতা আর দায়িত্বশীলতাই হল বিশ্বাস তৈরির মূল ভিত্তি। এই পুরো বিশ্লেষণের শেষে আমরা এলাকার নেতৃত্বের সামনে একটা মৌলিক প্রশ্ন তুলে ধরতে চাই। এই প্রশ্নটাই হল পুরো আলোচনার সারমর্ম। আসল লক্ষ্যটা কি হওয়া উচিত? শুধু স্বল্পমেয়াদী নির্বাচনী কৌশল, নাকি দীর্ঘমেয়াদী জনমুখী শাসনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা? নেতৃত্বকে এই সিদ্ধান্তটাই নিতে হবে। আপনি যদি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে যোগাযোগ করুন blueprintstrategies.ai, ইমেল mgr@blueprintstrategies.ai অথবা ফোন নম্বর 08042041602। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।